ওয়েলকাম ব্যাক। আমি তরিকুল জুনিয়র। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে। আর আমি তো সবসময় ভালো আর ভালোর সাথে। তাই আপনাদের জন্য ফিরে এলাম বেশ কয়েকটা হারহীন করা ইমেল নিয়ে ভয়ের বারান্দা এই ইউটিউব চ্যানেলটিতে। আশা করি আপনারা সবাই আমাদের এপিসোডগুলো খুব ভালোভাবে উপভোগ করছেন। আর এই হালকা হালকা শীতে ভয়ের অনুভূতিগুলো বেশ ভালোই লাগে। ঘটনাগুলো শুনতে লাগলে মনে হয় নিজের সাথেই ঘটে যাচ্ছে। আসলে আপনারা যখন ইমেল পাঠান সেগুলো আমি রাতে বসে বসে যখন পড়তে থাকি তখন আমি নিজেও এসব কল্পনা করি যে আমার নিজের সাথেই সেই সব ঘটনা ঘটে যাচ্ছে। আপনাদের বলা অনুযায়ী রাস্তাঘাট, প্রকৃতি, পরিবেশ আরো অনেক কিছু। তাই আপনিও চটপট করে লিখে ফেলুন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার আশেপাশে ঘটে যাওয়া আপনার জানা শোনা ভয়ঙ্কর সেরা সব ঘটনা, আর পাঠিয়ে দিন torikul01752@gmail.com। চাইলে সরাসরি অডিও ক্লিপও পাঠিয়ে দিন, যেটাতে আপনার বেশি সুবিধা মনে হয়। আর আমাদের এই ভয়ের বারান্দা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী আপডেট ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। কি ঘটনা আসতে চলেছে এটা জানার জন্য আমাদের কমিউনিটি পোস্টে নজর রাখুন। আমাদের এপিসোডগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আর কোনো কথা নয়, চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। ঘটনাটা একেবারেই ছোট্ট একটা ঘটনা, কিন্তু আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাই ঘটনাটা শুনে আসুন। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। লিখেছেন, আসসালামু আলাইকুম তরিকুল ভাই, আমি মোহাম্মদ ফারুক ইসলাম। আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমার বাসা পুঠিয়া চৌরাস্তা। যে ঘটনাটা আমি আপনার কাছে আজকে লিখে পাঠাচ্ছি এটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া। ঘটনাটা ঘটে 2015 কি 16 সালের কোনো এক শীতের রাতে। আমি একটা বিশেষ কাজের জন্য বাজারে গিয়েছিলাম। বাজার থেকে আমার বাড়ির রাস্তা ছিল প্রায় ঘন্টাখানেকের মতো। যদিও আমার বাসাটা একটু গ্রামের ভেতরে ছিল, কিন্তু আপনি আসলে বুঝতে পারবেন না এটা আদৌ গ্রাম কিনা। অনেক উন্নত একটা গ্রাম ছিল, পাকা রাস্তা, রোড লাইট সব কিছুই ছিল। আমাদের বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় একটা বিল পড়ে, আর ঘটনাটা এই বিলের ভেতরে আমার সাথে ঘটে যায়। আমি মোটেও কল্পনা করিনি যে আজকে আমার সাথে এরকম কিছু একটা ঘটে যাবে। আমি বাজারে নিজের কাজ শেষ করে বাড়িতে ফিরতে ফিরতে প্রায় রাত 12টা বেজে গিয়েছিল। আর শীতের রাত 12টার মানে অনেক রাত, বলা যায় এক প্রকার গভীর রাত। আমি সেখান থেকে বাড়িতে যাওয়ার কোনো গাড়ি ঘোড়া কিছুই পাচ্ছিলাম না, আর এটা সম্ভবও নয়। যদিও কোনো গাড়ি পেয়ে যেতাম, আমার এলাকাতে আমাকে ছাড়তে কোনো অবস্থাতেই যেত না। তাই একরকম বাধ্য হয়ে আমি একাই হেঁটে হেঁটে রওনা দিলাম নিজের বাড়ির উদ্দেশ্যে। রাতটা চাঁদনি রাত থাকলেও কুয়াশার কারণে আমি তেমন কিছু দেখতে পাচ্ছিলাম না। যদিও কুয়াশা খুব একটা বেশি ছিল না, তবুও দূরের জিনিস দেখতে একটু সমস্যাই হচ্ছিল। আর রাতের বেলা কুয়াশায় ঢাকা সেই চাঁদটাকে দেখতে আরো বেশি মনোমুগ্ধকর লাগছিল। এরকম একটা মনোমুগ্ধকর পরিবেশ ছিল যেটা আমি এর আগে কখনো দেখিনি। আমার ভেতরে বিন্দুমাত্র ভয়ের কোনো ছোপ ছিল না। আমি কল্পনাও করিনি যে আমার সাথে একটু পরে কি ঘটতে চলেছে। আমি নিজের মতো করে হেঁটে হেঁটে নিজের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম। আমি যখন সেই বিলের কাছাকাছি এলাম, আমি দেখলাম বিলের জমিগুলো একেবারে ফাঁকা পড়ে আছে। ধুধু মাঠ ছাড়া আর কিছুই নেই। সেখানে ধান চাষ করা হয়েছিল, আর এই সময়ে চাষিরা সব ধান কেটে বাড়িতে নিয়ে গিয়েছে। তাই এক প্রকার জনশূন্য এক মাঠ ছাড়া আমি সামনে আর কিছুই দেখতে পাচ্ছিলাম না। চারপাশটা বেশ মনোমুগ্ধকর পরিবেশ ছিল, আর এই মনোমুগ্ধকর পরিবেশের মধ্যেই ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা, যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হঠাৎ করেই আমি পেছন থেকে কালেমা শাহাদত পাঠ করার শব্দ শুনতে পেলাম। মনে হচ্ছিল শত শত মানুষ কালেমা শাহাদত পাঠ করতে করতে আমার পেছন পেছন আসছে। আমি ভয়ে ভয়ে পেছনে তাকালাম, আর পেছনে তাকাতেই যা দেখলাম এর জন্য আমি সারা জীবনও কল্পনা করেছিলাম না। বিশ্বাস করেন তরিকুল ভাই, আমি স্পষ্ট দেখতে পেলাম সেখান দিয়ে বেশ কয়েকটা লোক একটা লাশের খাটিয়া নিয়ে আসছে। কিন্তু অস্বাভাবিক হচ্ছে এটা,
তারা কেউ মাটি দিয়ে হেঁটে আসছে না, মনে হচ্ছে মাটি থেকে 2-3 হাত ওপর দিয়ে ভেসে ভেসে আসছে। আমার পাশ দিয়ে সাই করে তারা এত স্পিডে চলে গেল যে আমার চোখের পলক ফেলার সাথে সাথে তারা আমার সামনে দিয়ে বেরিয়ে গেল। সেই লাশটার সাথে প্রায় শত শত লোকজন যাচ্ছিল। আমি বুঝতে পারলাম এগুলো আসলে মানুষ নয়। এর মধ্যেই হঠাৎ করে একজন আমার দিকে তাকালো, আর সে তাকাতেই আমার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। একেবারে ফ্যাকাশে সাদা ফটফটে একটা মুখ, তার ভেতরে চোখগুলো লাল টকটকে জ্বলছিল। আর এটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম, কিন্তু গলা দিয়ে কোনো সাউন্ড বের হলো না। দলটি আমার চোখের সামনে দিয়ে এত জোরে চলে গেল যে আমি কিছুক্ষণের মধ্যেই তাদেরকে কুয়াশার চাদরে হারিয়ে ফেললাম। আমি কি দেখলাম এটা আমি নিজেকেও বিশ্বাস করাতে পারছিলাম না। আমি বুঝতেই পারলাম না যে এরকম কিছু একটা আমার সাথে ঘটে গেল। আমি ভয়ে সেখানে দাঁড়িয়ে থাকলাম। জানি না কতক্ষণ দাঁড়িয়েছিলাম। এমন সময় একটা শব্দে আমি আবারও চমকে উঠলাম। পেছনে তাকিয়ে দেখি একটা ভ্যানওয়ালা আমাদের এলাকার দিকেই যাচ্ছে। আমাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে সেই ভ্যানওয়ালাটা আমার সামনে এসে দাঁড়ালো, আর আমি সেই ভ্যানওয়ালাকে চিনতাম। এটা আর কেউ নয়, আমাদেরই এলাকার একটা ভ্যান চালক, যার নাম শাহাদত হোসেন। আমি কোনো কথা না বলে সেই শাহাদত হোসেনের ভ্যানটাতে উঠে বসি, আর তাকে বললাম, এখানে আর এক মুহূর্ত দাঁড়িয়েও না, চলো বাড়ির দিকে। রাস্তায় যেতে যেতে আমার সাথে একটু আগে ঘটে যাওয়া ঘটনা তার কাছে শেয়ার করলাম। সে আমাকে জানালো আসলে এটা কোনো স্বাভাবিক ব্যাপার নয়, হয়তো কোনো জিন মারা গিয়েছে, যার কারণে জিনের একটা বড় কাফেলা মিলে সেই জিনটাকে কবর দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল, আর আমি তাদের সামনে পড়ে গিয়েছিলাম। হয়তো তারা অনেক ভালো জিন ছিল, তার জন্য আমার কোনো ক্ষতি করেনি। তাদের ভেতর থেকে আমার দিকে একজন তাকিয়েছিল, সেই তাকানোটা যে এত পরিমাণে ভয়ঙ্কর ছিল এটা আমি আপনার কাছে ভাষায় প্রকাশ করতে পারবো না। এই ঘটনাটার পর আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। যদি সে আমার দিকে না তাকাতো তাহলে হয়তো ভয় পেতাম না। ওই জিনিসটাকে দেখেই আমি ভয় পেয়েছিলাম, যার কারণে প্রায় 20 থেকে 25 দিনের মতো আমি অস্বাভাবিক জ্বরে ভুগেছিলাম। তারপরে আমি নিজে থেকেই সুস্থ হয়ে যাই, যদিও ডাক্তারের কিছু ওষুধ খেয়েছিলাম। ঘটনাটা এখানেই শেষ। এরকম আরো অনেক ছোট্ট ছোট্ট ঘটনা আমার সাথে ঘটে গিয়েছে। আপনি বললে আমি আপনার কাছে লিখে পাঠাতে পারি। যদি এই ঘটনাটা সিলেক্টেড হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। কথা হবে অন্য কোনো দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ফারুক ভাইকে অনেক সুন্দর করে চমৎকার একটা ঘটনা আমার কাছে লিখে পাঠানোর জন্য। আশা করছি এই ঘটনাটা আপনাদেরকেও অনেক ভালো লেগেছে। তাই এই ঘটনাটা কেমন লাগলো আপনারা আমার কাছে কমেন্ট করে জানান। আসলে সত্যি সত্যি ঘটে যাওয়া ঘটনা এরকমই হয়। এইসব ঘটনাতে তেমন কোনো টুইস্ট থাকে না, আর ঘটনাগুলো অনেক ভয়ঙ্কর হয়। যাদের সাথে ঘটে যায় তারাই বুঝতে পারে। চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। এই ঘটনাটাও আপনাদের আশা করি অনেক অনেক ভালো লাগবে। তার আগে জানিয়ে রাখি, আপনিও আমার কাছে চটপট ঘটনা লিখে পাঠান। ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমার কাছে ঘটনা লিখে পাঠান। torikul01752@gmail.com লিখে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানা শোনা ভয়ঙ্কর সেরা সব ঘটনাগুলো অবশ্যই বাংলায় লিখতে হবে। ঘটনার শুরুতে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিতে হবে। আজকের এপিসোডটা ভালো লাগলে লাইক কমেন্ট করার জন্য আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করা হলো। আমাদের এই ভয়ের বারান্দা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনায়। আশা করছি এই ঘটনাটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম তরিকুল ভাই, কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার নাম নাজমুল হোসাইন। সঙ্গত কারণে আমি আমার ঠিকানাটা গোপন রাখলাম। আজকে আমি আপনার সাথে যে ঘটনাটা শেয়ার করতে চলেছি এটা আমার আর আমার এক ঘনিষ্ঠ বন্ধুর সাথে ঘটে যায়। ঘটনাটা 2019 সালে আমাদের দুজনের সাথে ঘটে যায়। মর্মান্তিক ঘটনা, যেটা আমি আমার সারা জীবনেও কোনোদিন ভুলতে পারবো না। দিনটি ছিল 2019 সালের 16ই নভেম্বর। আমার খুব ভালোভাবেই সেই দিনটির কথা মনে আছে।
আমি তখন ঢাকার একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম। সঙ্গত কারণে আমি সেই বিদ্যালয়ের নামটাও উল্লেখ করছি না। তখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্র ছিলাম। আমি মেসে থেকে পড়াশোনা করতাম। ঘটনাটা ঘটে আমি সহ আমার মেসের এক রুমমেটের সাথে। নভেম্বরের 15 তারিখে আমি আমার সেই রুমমেট বন্ধুটার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তাদের বাড়ি ছিল গ্রামের ভেতরে। সঙ্গত কারণে আমি তার নাম উল্লেখ করতে চাইছি না। তার ছদ্মনাম হিসাবে আমি রনি ব্যবহার করছি। যাই হোক, ঘটনায় ফিরি। রনি আর আমি 15 নভেম্বর তার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় ঢাকা থেকে ঘন্টা 4 পরে তার গ্রামের বাড়িতে পৌঁছেও গেলাম। সেই দিনটা আমরা আর কোথাও বের হইনি। পরের দিন রনির বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ করে তাদের সাথে আড্ডায় মেতে উঠেছিলাম। বলে রাখি, আমি আর রনি অনেক আগে থেকেই পরিচিত ছিলাম, একসাথে পড়াশোনাও করেছি। তাই আমাদের সম্পর্কটা অনেক ঘনিষ্ঠ ছিল, যার কারণে অনেকবার সে আমাকে তার বাড়িতে ঘুরতে যেতে বলেছিল। পরিবেশটা নাকি অনেক সুন্দর। আমি তো শহরের ভেতরে থাকি, তাই গ্রামের আভাস আমার ভেতরে ছিল না। নিজের ভেতরেও গ্রাম দেখার খুব ইচ্ছা ছিল, তাই বন্ধুর কথায় সেই লোকটা আর সামলাতে পেরেছিলাম না। কিন্তু কে জানতো যে আমার জীবনে এই গ্রামে যাওয়াটাই সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াবে। দিনটি ছিল 16 নভেম্বর, মানে আমরা যেদিনকে বাড়িতে গিয়েছিলাম তার পরের দিন। রনির বন্ধুদের সাথে পরিচিত হয়ে তাদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে রাত 11টা বেজে গেছে বুঝতেই পারিনি। রনির বাড়ি থেকে আমাদের আড্ডার স্থল বাজারটা প্রায় আধা ঘন্টার মতো রাস্তা। মেইন রাস্তা দিয়েই সেই বাজারে যেতে হয়, আর রনির বাড়িটাও ছিল মেইন রাস্তার ধারে। সে তার এলাকাতে খুব ভালো পরিচিত ছিল, কিন্তু এত পরিচিত থাকার পরেও সে এরকম একটা ভুল কিভাবে করলো এটা আমার মাথায় আজও আসেনি। যাই হোক, যখন রাত 11টা বেজে যায় তখন আমরা তাড়াহুড়ো করে বাড়ির দিকে রওনা দিই। সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা বাড়ির দিকে হেঁটে হেঁটে রওনা দিলাম। রনিকে আমি বললাম, একটা গাড়ি নিলেই তো বাড়িতে আরামে যেতে পারবো। কিন্তু রনি উল্টো আমাকে বলল, অনেকদিন পর এলাকায় ফিরেছি, তাই হেঁটে হেঁটেই বাড়িতে যাব। হয়তো আধা ঘন্টা সময় লাগবে, একটু কষ্ট হবে, কিন্তু প্রকৃতি আর পরিবেশটা অনেকদিন পরে উপভোগ করব। অনেকদিন শহরে থেকেছি, তাই আজকে একটু গ্রামের আভাস নিই। আমিও তার কথায় আর না করতে পারলাম না, কারণ আমি নিজেও সারা জীবন শহরে থেকেছি। গ্রামের আভাস আমি নিজেও প্রায় নিই। এভাবেই প্রায় 5টা মিনিট রাস্তা আমরা হেঁটে গেলাম। আমি রাস্তাটার একটু বর্ণনা দিই। রাস্তাটা ছিল একেবারে পাকা রাস্তা, কিন্তু জায়গায় জায়গায় ভাঙা ছিল, আর ভাঙার কারণে গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তার পাশ দিয়ে সরু একটা নদীর মতো কিছু বয়ে চলেছে, যেখানে পানি ছিল না। জায়গায় জায়গায় একটু একটু পানি জমাট বেঁধেছিল, আর সেই নদীতে স্পষ্ট আমরা কচুরিপানা দেখতে পাচ্ছিলাম। রাতটা ছিল চাঁদনি রাত, তাই রাস্তা দেখতে আমাদের খুব একটা অসুবিধা হচ্ছিল না। পল্লী বিদ্যুৎ এলাকা হওয়ার কারণে সেই রাস্তাতে কোনো রোড লাইটও ছিল না। এভাবেই প্রায় 10টা মিনিট হাঁটার পরে রনির প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য একটা জায়গায় দাঁড়ায়, আর সেখানে দাঁড়িয়ে সে নিজের কাজ সারছিল। তাকে দেখে আমারও ইচ্ছা হচ্ছিল যেন আমিও প্রকৃতির ডাকে সাড়া দেই, কিন্তু ভাগ্যের কি পরিহাস, আমি যখনই নিজের কাজটা করার জন্য অন্য একটা সাইডে তাকালাম, তখন আমি যা দেখতে পেলাম এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বিশ্বাস করেন তরিকুল ভাই, সেইখানে একটা গাছের নিচে একটা প্লাস্টার করা ঢিবির মতো কিছু একটা ছিল, আর সেই ঢিবির ওপরে একটা অস্বাভাবিক জিনিস দাঁড়িয়ে আছে, যার জিহ্বাটা লাল টকটকে বুক পর্যন্ত ঝুলেছিল। তার শরীর থেকে অসংখ্য হাত বেরিয়ে আছে, চেহারাটা পুরো কুচকুচে কালো, আর চোখগুলো যেন জল জল করছিল। এটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই, নিজের বাকশক্তি হারিয়ে ফেলি। আসলে এটা আমি কি দেখছি, এটা আদৌ সত্য কিনা, ভয়ে কাঠ হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকলাম। হঠাৎ করে আমি যা দেখলাম এর জন্য আমি আরো বেশি প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম সেই কালো কালির মতো কোনো একটা অবয়ব, সেই কালো কালির মতো কিছু একটা সেই কালো কালির মতো কিছু একটা জিনিস রনির দিকে অনেক দ্রুত গতিতে তার দিকে ছুটে যাচ্ছে।
এটা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, অনেক জোরে একটা চিৎকার দিলাম। কিন্তু রাত গভীর হওয়ায় রাস্তা দিয়ে কোনো গাড়ি কিংবা মানুষজন ছিল না, আশেপাশে তেমন কোনো বাড়িঘরও ছিল না, যার কারণে আমার চিৎকার রনি ছাড়া আর কেউ শুনতে পায়নি। আমার চিৎকার শোনার সাথে সাথে রনি যখন পেছনের দিকে তাকায় তখন সে ওই জিনিসটাকেও দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। আমি সেখানে আর দাঁড়িয়ে থাকার সাহস পাচ্ছিলাম না, তাই নিজের বন্ধুকে ফেলেই সামনের একটা বাড়ির আলো দেখতে পাচ্ছিলাম, সে আলোকে অনুসরণ করে আমি দৌড়ে ছুটতে লাগলাম। আমি পেছনে তাকানোর সাহস পাইনি, সরাসরি আমি সেই বাড়িতে গিয়ে দাঁড়ালাম আর চিৎকার করে সেই বাড়ির লোকজনকে ডেকে বের করলাম। একটু আগে যে জিনিসটা দেখেছি তার পুরো বর্ণনা তাদের দিলাম, আর সেখান থেকে কয়েকজন লোক আর সময় নষ্ট না করে যেখানে আমি রনিকে ফেলে এসেছি সেই উদ্দেশ্যে দৌড়াতে লাগলেন। আমি বুঝতে পারলাম না তারা কেন এভাবে দৌড়ে যাচ্ছিলেন, আর যে ঘটনাটা বলেছি এই ঘটনাটা শোনার পর তাদের চোখে মুখেও কেমন একটা ভয়ের ছাপ ছিল। আমি সেই বাড়িতেই বসেছিলাম, সেই বাড়ি থেকে আমাকে এক গ্লাস পানি দিল আর আমাকে শান্ত হতে বলল। তারা কিছুক্ষণের মধ্যেই রনিকে ওই বাড়িতে নিয়ে এলো, আর রনিকে দেখে আমি আরো বেশি অবাক হয়ে গিয়েছিলাম। সে কেমন একটা কাতরাচ্ছিল আর মুখ দিয়ে কেমন একটা গোঙানি সাউন্ড বের হচ্ছিল, তার মুখ দিয়ে কেমন সাদা একটা ফেনা উঠছিল, যেটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম। সাথে সাথে আমি রনির ফোনটা বের করে তার বাবার কাছে কল করি আর সেই বাড়ির লোকেশনটা দিয়ে বলি আমাদের কাছে তাড়াতাড়ি আসতে, রনির কিছু একটা হয়ে গিয়েছে। আমার ফোন কল পেয়ে রনির বাবা খুব তাড়াতাড়ি আমাদের কাছে এসে পৌঁছালেন। একটা গাড়ি ঠিক করে রনিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম, আমি নিজেও তার সাথে গিয়েছিলাম, কিন্তু রাস্তার অর্ধেকটা যেতেই রনি অস্বাভাবিকভাবে মারা গিয়েছিল, আর সে মারা যাওয়ার সময় তার চোখগুলো অনেক বড় বড় হয়েছিল, যেটা স্বাভাবিক কোনো মানুষের মৃত্যুতে আমি আজ পর্যন্ত দেখিনি। ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু এর থেকেও ভয়ঙ্কর কিছু আমার জন্য অপেক্ষা করছিল এটা আমি বুঝতে পারিনি। আসলে আমি তারপরে জানতে পেরেছিলাম আমরা যে জায়গাটাতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম তার পেছনেই ছিল একটা কালী মন্দির, যেটাকে গ্রাম্য ভাষায় বলে কালীস্থান। আর কেন আমাদের সাথে এরকমটা ঘটেছিল এটা একটু পরেই জানতে পারবেন। আমি তার 2 দিনের মাথায় রনিদের বাড়ি থেকে চলে আসি। আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল, আমার শরীরে প্রায় 96 ডিগ্রি জ্বর ছিল। আমার বাবা মা আমাকে রনির বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন। প্রায় 10 দিন এরকমভাবেই কেটে যায়, আমি ঠিকমতো কিছু মনে করতে পারছিলাম না। এই 10টা দিন আমি কি করেছি, আমার সাথে কি ঘটে গেছে। প্রায় 10টা দিন পর আমাকে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি আমাকে দেখেই বলেছিলেন আমার উপরে খুব খারাপ একটা জিনের প্রভাব পড়েছে, আর সেই জিনটা অন্য কেউ না, সেটা হচ্ছে কালীমাতার মন্দিরের মা কালী। আসলে এটাকে জিন বলবো নাকি অন্য কিছু বুঝতে পারছিলাম না, তাই 2টা শব্দই ব্যবহার করলাম। এভাবেই প্রায় 2টা মাস কেটে যায়, আমি প্রচণ্ড জ্বরে ভুগতে থাকি, আর সেই জ্বরের মাথায় আমি যেসব দেখতাম এবার আমি সেগুলো আপনার কাছে বলছি। আমি যখনই চোখ খুলতাম তখনই সেই অবয়বটাকে দেখতে পেতাম। সেদিনকে আমি ঠিক যেরকম অবয়ব দেখেছিলাম ঠিক ওই রকমই অবয়ব আমার সামনে দাঁড়িয়ে থাকতো। তার বেশ কয়েকটা হাত ছিল, বুক পর্যন্ত লাল টকটকে জিহ্বা ঝুলে থাকতো, আর আমার দিকে সেই ভয়ঙ্কর রক্তাক্ত চোখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। এটা দেখে আমি প্রচণ্ড ভয় পেতাম আর অনেক জোরে জোরে চিৎকার করার চেষ্টা করতাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো সাউন্ড বের হতো না। আমি যখনই চোখ খুলতাম তখনই এই জিনিসটাকে আমি দেখতে পেতাম। একদিন আমি রাতের বেলা নিজের ঘরে শুয়েছিলাম, হঠাৎ করে আমার চোখ খুলে গেল, আর চোখ খুলতেই আমি দেখলাম আমাদের বাড়ির ছাদের ওপরে আমি শুয়ে আছি। আমার সেখান থেকে ওঠার মতো কোনো শক্তি ছিল না। আমি অনেক জোরে জোরে চিৎকার করতে লাগলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো সাউন্ড বের হচ্ছিল না। হঠাৎ করেই ফজরের আজান কানে আসলো, আর চারপাশটা কেমন একটা স্বাভাবিক মনে হতে লাগলো। যদিও সেদিনকে আমি নিজের চোখে কোনো কিছু দেখতে পেয়েছিলাম না। আমি কোনো রকমে উঠে দাঁড়াই, আর হাঁটতে হাঁটতে আমি আমাদের বাড়ির নিচতলার দিকে যেতে লাগলাম। আমাদের বাড়িটা 3 তলা বিশিষ্ট বাড়ি ছিল,
আর সিঁড়ি দিয়ে নামতে যাওয়ার সময় আমি সিঁড়ি থেকে পড়েও গিয়েছিলাম। আর সে পড়ে যাওয়ার শব্দে আমাদের বাড়ির 3 তলার সেই মুরব্বী আঙ্কেলটি বের হয়েছিলেন। হয়তো তিনি নামাজের জন্য উঠেছিলেন। আমাকে এরকম অচেতন অবস্থায় দেখে তিনি নিজে আমাকে আমার ঘরে পৌঁছে দেন আর ভালো একটা কবিরাজকে দেখাতে বলেন। আর এখানে সবচেয়ে বড় আশ্চর্যের কথা ছিল কি, আমি যে নিজের ঘর থেকে বের হয়ে গিয়েছিলাম এটা আমার বাবা মা কেউই বুঝতে পারেননি। আর আমি যে বের হয়ে গিয়েছিলাম আর আমাদের ঘরের মেইন দরজাটা ভেতর থেকে লক করা ছিল, তাহলে আমি কিভাবে নিজের ঘর থেকে এমনকি নিজেদের ইউনিট থেকে বের হয়েছিলাম? আর কিভাবে আমি একা একা ছাদে গিয়েছিলাম? এই প্রশ্নের কোনো উত্তর আমি আজও খুঁজে পাইনি। তারপরে একটা ভালো কবিরাজকে আমাকে দেখানো হয়। সেই কবিরাজটি সেই কালী মাতার সাথে কথা বলেছিল আর অনেক রকমভাবে প্রক্রিয়ার মাধ্যমে তিনি আমাদের কাছ থেকে 2টা পাঁঠা বলি চেয়েছিলেন। যেহেতু আমরা মুসলমান ছিলাম, তাই এই পাঁঠাটা কিভাবে দেব এই জন্য সেই কালীমাতাকে জিজ্ঞাসা করা হয়েছিল। সেই কালীমাতা বলেছিল আমার জন্য যেন একটা বড় পুজোর আয়োজন করা হয় আর সেই পুজোতেই যেন কালীমাতার জন্য পাঁঠা বলি দেওয়া হয়। কিন্তু সমস্যা হলো এইখানে আমরা তো মুসলমান ছিলাম আর কিভাবে হিন্দুদের পুজো করতে পারি, তাই আমরা দ্বিতীয় একটা অপশন খুঁজতে চাচ্ছিলাম। কিন্তু সেই কালী আমাদেরকে কোনো অপশনই দিয়েছিল না। এভাবেই আরো 3টা মাস কেটে গেল আর এই 3টা মাসের মধ্যে আমার সাথে ছোট বড় অনেক রকম ঘটনা ঘটে গেছে, যেগুলো আমি আপনাকে লিখে পাঠাতে পারছি না। শেষমেশ আমরা একটা ভালো ত্রান্তিকের কাছে যাই। সেই ত্রান্তিকটি ওই কালীর সাথে যোগাযোগ স্থাপনা করেন আর তিনি তার মতো করে কিছু একটা করেছিলেন। তারপরে সেই কালীরূপী ওই জিনটাকে ধরে একটা বোতলে বন্দি করে আর সেই বোতলটি ওই কালীমাতার মন্দিরের এক পাশে পুঁতে রাখেন। তারপর থেকে আমার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। তবে এই 6টা মাস আমি যে পরিমাণে জ্বালা উপভোগ করেছি, আমি নিজের শত্রুকেও এরকম অভিশাপ দিতে চাই না। ঘটনাটা এখানেই শেষ। যদি ভালো লাগে পড়ে শোনালে খুবই খুশি হব। হয়তো লেখার মাঝে অনেক ভুল করে ফেলেছি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ঘটনাটা সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানাবেন। আমি যদি এরকম আরো কোনো ঘটনা পাই তাহলে অবশ্যই আপনার কাছে লিখে পাঠাবো। ততদিনের জন্য ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি অনেক সুন্দর করে চমৎকার একটা ঘটনা আমাদের কাছে লিখে পাঠিয়েছেন। আশা করছি ঘটনাটা আপনাদেরও অনেক অনেক ভালো লেগেছে আর আপনার এই ঘটনাটা ভয়ের বারান্দায় ইউটিউব চ্যানেলে সিলেক্টেড হয়েছে। আপনি চটপট করে আপনার পরবর্তী ঘটনাগুলো লিখে পাঠাবেন, সেই আশাতেই আমি আছি। ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমার কাছে কমেন্ট করে জানান আর এও জানান আপনারা কেমন ঘটনা শুনতে পছন্দ করবেন। আমরা ঠিক সেরকমই ঘটনা কালেক্ট করার চেষ্টা করব। চাইলে আপনিও আমার কাছে ঘটনা লিখে পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমার কাছে ঘটনা লিখে পাঠান। torikul01752@gmail.com লিখে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানা শোনা ভয়ঙ্কর সব ঘটনা। ঘটনাটা অবশ্যই বাংলায় লিখতে হবে। ঘটনার শুরুতে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিতে হবে, যাতে আমি পরবর্তীতে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি। আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই জুড়ে থাকুন।